আবিরের কথা শুনে মেঘের কোমল প্রাণ হৃদয় মুছলে উঠল। সহসা উদাস চোখে তাকালো আবিরের পরিশ্রান্ত দৃষ্টতায়। আবিরের দু চোখ বন্ধ, ব্যর্থতার গ্লানি মুখে ফুটে উঠেছে। কোনো এক অজ্ঞাত ক্লেশ আবিরের বুকে ভেতরটা ভারী হয়ে আছে। মেঘ রাশভারী কণ্ঠে বিড়বিড় করল, আপনি পাশে থাকলে আমি সব বড় ঝড় নীরবে সয়ে যাব। আবির দীর্ঘশ্বাস ছেড়ে চোখ খুলল। এক পলক মেঘের দিকে তাকিয়ে কোমল কণ্ঠে বলল, নগর জুড়ে বৃষ্টি নামুক, আমার সুরে ভাসিয়ে ফেলুক, তবু সহিংসতা তোকে পরিপূর্ণ রাখুক। আবির মাথা নিচু করে চলে যাচ্ছে। মেঘ মুখ ভার করে বারান্দায় দাঁড়িয়ে জানালা দিয়ে আবিরের দিকে তাকিয়ে রইল। সময় যত এগুচ্ছে পরিস্থিতি ততই বেসামাল হচ্ছে। মনের আড়ালে জমে থাকা সুপ্ত অনুভূতিগুলো বিষাক্ত হতে শুরু করেছে। সপ্তাহ কেটে যাচ্ছে, আবিরের ভাবগতিকে এসেছে বিশাল পরিবর্তন। বাসায় ফেরার পর থেকে আবির একদম নিশ্চুপ হয়ে গেছে। আব্বু চাচুদের সাথে কোনো প্রকার কথা বলে না, এমনকি ঠিকমতো বাসায় ফিরেও না। 3টা প্রজেক্ট শেষ হয়েছে, বাকি 2টো কাজ একা হাতেই সামলাচ্ছে। কখনো রাত 2টা-3টা বাসায় ফিরে, কখনো বা ফিরে না। মেঘ দিনে কয়েকবার করে কল দিয়ে আবিরের খোঁজ নেয়, তবে ইদানিং আবির মেঘের সাথে তেমন কথা বলে না। সবসময় দায় সারা ভাব নিয়ে কথা বলে। মেঘ কিছু জিজ্ঞেস করলে শুধু উত্তর দেয়, নিজ থেকে কিছুই বলে না। মেঘও কিছুদিন যাবৎ বিষয়টা খেয়াল করেছে। আবিরকে জিজ্ঞেস করেছে, কিন্তু আশানুরূপ কোনো উত্তর পায়নি। আবিরের নিস্তব্ধতা আর সহ্য করতে পারছে না মেয়েটা। মোজাম্মেল খানও ইদানিং আবিরের সাথে বেশ শান্ত স্বরে কথা বলেন, কিন্তু আলী আহমেদ খানের মনে মেঘের প্রতি ক্ষোভের অন্ত নেই। আজ সকালে খাবার টেবিলে সবাই উপস্থিত আলী আহমেদ খান আবিরকে উদ্দেশ্য করে বলে উঠলেন, তোমার যে আগামীকাল ফ্লাইট, এটা কি সবাই জানে? বড় আব্বুর মুখ থেকে এমন প্রশ্ন শুনে মেঘ অতর্কিত চোখ বড় করে তাকালো। আবির এক নজর মেঘকে দেখে গম্ভীর স্বরে বলল, না, বলা হয়নি এখনও। মালিয়া খান কথাটা শোনা মাত্রই রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল, কিসের ফ্লাইট? আলী আহমেদ খান মেকি স্বরে বলল, কেন, তোমার আদরের ছেলে তোমাকে কিছু জানায়নি? মালিয়া খান ভারী কণ্ঠে প্রশ্ন করল, আবির, কিছু বলছিস না কেন? আবির মাথা নিচু করে গাম্ভীর্যের স্বরে জবাব দিল, একটা প্রজেক্টের কাজে কয়েক মাসের জন্য দেশের বাইরে যেতে হবে। অপ্রত্যাশিত বাক্য কর্ণঘরে প্রবৃত্ত হওয়ায় মাত্র মেঘের সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে। আঁখি যুগল পূর্বের তুলনায় আরও বেশি প্রশস্ত হয়ে গেছে। বুকের ভিতর কালবৈশাখী ঝড় শুরু হয়েছে। মনে হচ্ছে মেঘের হৃদয়ে উষ্ণ অনুভূতিরা মেঘের গলা চেপে ধরেছে। নিঃশ্বাস নিতে পারছে না। বুকের ভিতর তোলপাড়, চোখে মুখে ফুটে উঠেছে। বেশি সময় লাগলো না। মেঘের দৃষ্টি নীরের, চোখে নেই কোনো লুকোচুরি, ভুরু যুগল কুঁচকে আছে, দৃষ্টি জুড়ে আহাজারি, দু চোখ ছলছল করছে। মালিহা খান আর্তনা করে উঠল, পড়াশোনার নাম করে 7টা বছর দূরে ছিলি, কিচ্ছু বলিনি আমি, আর সহ্য করতে পারবো না, কোথাও যাবি না তুই। মালিয়া খান আলী আহমেদ খানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, আপনারা কি শুরু করেছেন? ব্যবসার নাম করে প্রতিনিয়ত আমার ছেলেটার সাথে যা তা আচরণ করছেন। আমার ছেলে কোথাও যাবে না, টাকা পয়সার প্রয়োজন নেই, আমি চাই আমার ছেলে আমার চোখের সামনে থাকুক। আলী আহমেদ খান রাশভারী কণ্ঠে বললেন, আমি তোমার ছেলেকে জোর করিনি, তোমার ছেলে নিজেই বুঝে শুনে প্রজেক্ট নিয়েছে। তাছাড়াও এই সিদ্ধান্ত আরও 4-5 মাস আগে নেওয়া হয়েছে। তোমার ছেলে বাসায় কাউকে বলতে বারণ করেছিল, তাই বলিনি। আগামীকাল ফ্লাইট, এজন্য বাধ্য হয়ে বলতে হচ্ছে। মালিয়া খান রাগান্বিত কণ্ঠে বলে উঠলেন, তোর আব্বু কি বলছে আবির? আবির মায়ের হাতে হাত রেখে শীতল কণ্ঠে বলল, মাত্র কয়েক মাসের ব্যাপার আম্মু, এবার তোমার অপেক্ষা দীর্ঘ হবে না, কথা দিচ্ছি। আবিরের ভেজা কণ্ঠের কথা শুনে মালিহা খান নিজেকে সামলে নিতে পারল না। কান্নারত কণ্ঠে বললেন, তোদের যা ইচ্ছে কর, আমি আর কিছু বলবো না। মালিয়া খান নিজের রুমে চলে গেছে। হালিমা খান আর আকলিমা খান সেদিকেই ছুটলেন। সবাই ঘাড় ঘুরিয়ে মালিয়া খানের রুমের দিকে তাকিয়ে আছে, অথচ মেঘের নজর আবিরের অভিমুখে। আশেপাশে ভ্যাপসা গরমের মেঘের শরীর ঘেমে যাচ্ছে, তবুও ভাতের প্লেটে হাত রেখে নিস্তব্ধ হয়ে চেয়ে আছে। আবির মেঘকে দেখে সেকেন্ডের মধ্যে চোখ নামিয়ে নিয়েছে।
গত 1 সপ্তাহ যাবৎ আবির মেঘের চোখে চোখ রাখে না। সামনাসামনি দেখা হলে মাথা নিচু করে পাশ কাটিয়ে চলে যায়। তাছাড়া যথাসম্ভব বাসা থেকে দূরে থেকেছে। আজও আবির সেই চোখে তাকাতে পারছে না। ওই চোখে তাকালে আবিরে বিধ্বস্ত হয়ে যাবে। যখন থেকে প্রজেক্ট বিষয়ে কথা হয়েছে তখন থেকে আবির মেঘকে অল্প বিস্তর বোঝাতে শুরু করেছে। সরাসরি না বললেও কৌশলে অনেকবারই বুঝিয়েছে। যেই মিনহাজের প্রতি আবিরের একরাশ আক্রোশ ছিল, যারা মেঘের আশেপাশে ভিড়ল আবিরের মেজাজ গরম হয়ে যেত, সেই মিনহাজদের সাথে জোরপূর্বক মেঘের সম্পর্ক ঠিক করার চেষ্টা করেছে, যাতে আবিরের অবর্তমানে নিজেকে নিঃসঙ্গ মনে না হয়। মেঘকে সর্বক্ষণ সহিংসু আর ধৈর্যের কথা বলে এসেছে। আলী আহমেদ খান হঠাৎ ভনিতা না করে জিজ্ঞেস করেন, আবির, তুমি কি কোনো বিষয়ে কিছু বলতে চাও? আবির শটান দাঁড়িয়ে চল শক্ত করে জবাব দিল, না, আমার কিছু বলার নেই। আবির বেসিন থেকে হাত ধুয়ে সরাসরি আম্মুর রুমে চলে গেছে। একে একে সবাই খাওয়া শেষ করে উঠে যাচ্ছে, অথচ মেঘ তখনও থ মেরে বসে আছে। মেঘের নীরবতায় চারপাশ স্তব্ধ হয়ে আছে। তানভীর এক পলক মেঘকে দেখে কিছু না বলেই উঠে গেছে। মিম 2-3 বার মেঘকে ডেকেছে, কিন্তু মেঘের পাথরের মতো শক্ত হয়ে আছে। এতক্ষণ যাবৎ বুকের ভিতর যে তোলপাড় চলছিল, এখন তা ছিটে ফোটাও বাহিরে প্রকাশ পাচ্ছে না। ছলছল করা 2 চোখে পানি শুকিয়ে গেছে। গলা আটকে যাওয়া নিঃশ্বাসটা দীর্ঘশ্বাস হয়ে বেরিয়ে গেছে। আবির, আলী আহমেদ খানরা সবাই অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছে। মেঘ নিজের রুমের দরজা বন্ধ করে সেই যে দেয়াল ঘেঁষে ব্যালকনিতে বসেছিল, সারাদিন 1 ইঞ্চও নড়েনি। সূর্যের প্রখর উত্তাপ নীরবে সহ্য করে নিয়েছে। তার মনে মনে আবিরের কথা ভাবছে। আবির বলেছিল কাউকে অনেক বেশি সহিংসু হতে হবে। মেঘের সেই দিন কোনো এক ঝড়ের আশঙ্কা করছিল, তবে সেটা ঝড়টা যে তাকে প্রস্তরে পরিণত করে ফেলবে সেটা বুঝতে পারেনি। মেঘের ফোনে একের পর এক কল বাজছে। মিম কিছুক্ষণ পর পর দরজায় এসে ডাকছে, কিন্তু মেঘ ব্যালকনি থেকে একবারের জন্য উঠছে না। সরাসরি রোদের প্রখরতা কখনো সহ্য করতে পারে না। মেয়েটা অল্পতে মাথা ব্যথা শুরু হয়ে যায়, অথচ আজ দিব্য ঘন্টার পর ঘন্টা বসে আছে। মাথা ব্যথা অনুভব করার মতো শক্তি পর্যন্ত অবশিষ্ট নেই। রুমে এসে ফোন হাতে নিতেই দেখল আবিরের নাম্বার থেকে অনেকগুলো কল আসছে। অন্য সময় আবিরের নাম্বার থেকে একটা কল আসলে আনন্দে মেঘের মন নেচে উঠত, অথচ আজ এতগুলো কল আসার পরও চোখে কোনো উজ্জ্বলতা নেই। শুকনো ঠোঁটে হাসি রেশ মাত্র নেই। কান্না মেঘের বুক ভেঙে আসছে, তবুও কাঁদতে পারছে না। এমন সময় আবির আবারও কল দিয়েছে। মেঘ কাঁপা কাঁপা হাতে রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে আবিরের হুঙ্কার আসলো, তুই কি আমাকে বাঁচতে দিবি না? আবিরের এমন হুঙ্কারে মেঘ অপ্রস্তুত হয়ে গেছে। দীর্ঘ সময় নিশ্চুপ থাকায় মেঘের গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছে না। আবির গম্ভীর কণ্ঠে আবারও বলল, আমি মারা গেলে শান্তি পাবি? মেঘ গলা খাকিয়ে দিয়ে আর্তনাদ করে উঠল, বাজে কথা বলবেন না প্লিজ। আবির নিচু স্বরে বলল, এতগুলো কল দিলাম, একবারের জন্য রিসিভ করার প্রয়োজন মনে করলি না? এটা কি ঠিক? মেঘ আমতা আমতা করে বলল, ফোনের কাছে ছিলাম না। কোথায় ছিলি? মেঘ নিশ্চুপ। আবির কিছুক্ষণ নীরব থেকে আবারও প্রশ্ন করল, দুপুরে খেয়েছিস? না। আবির শক্ত কণ্ঠে বলল, তোকে 1 ঘন্টা সময় দিচ্ছি। এর মধ্যে যাবতীয় কাজ শেষ করে একবারে রেডি হয়ে বাসা থেকে বের হবি, আমার যেন অপেক্ষা করতে না হয়। মেঘ ভনিতা ছাড়াই বলল, আমি বের হব না। আবির খানিকটা রাগী স্বরে বলে উঠল, আমি সিদ্ধান্ত চাইনি মেঘ, তোকে 1 ঘন্টার মধ্যে আমার সামনে দেখতে চাইছি। মেঘ আর কিছু বলতে পারল না। তীব্র অনিচ্ছা সত্ত্বেও 1 ঘন্টা আগেই বাসা থেকে বেরিয়ে রিকশা করে রওনা দিল। বাসায় একমাত্র মিমকে বলে বেরিয়েছে। মালিহা খান সারাদিন কান্নাকাটি করে ঘুমিয়েছেন।
হালিমা খান সেখানে বসে আছে। আকলিমা খান আদিকে ঘুম পাড়িয়ে নিজেও ঘুমিয়েছেন। মেঘ কিছুটা সামনে এগোতে আবিরকে দেখল। মেঘকে দেখে আবির জিজ্ঞেস করলো, খেয়ে আসছিস? মেঘ উপর নিচ মাথা নাড়ালো। পশ্চিম আকাশে সূর্য রক্তিমাবায় ছেয়ে আছে। আবির যথারীতি মেঘের পাশে রিকশাতে বসলো। ব্যস্ততম শহরে স্বস্তির নিঃশ্বাস নেওয়ার কোনো স্থান নেই। উদ্দেশ্যহীন গন্তব্যে রিকশা চলছে। কারো মুখে কোনো কথা নেই। কিছুটা নির্জন জায়গায় আবির রিকশা থামাতে বলল। রিকশা থেকে নেমে দুজনে হাঁটতে শুরু করলো। মেঘের চিবুক নামানো। কিছুটা এগুতেই আবির খুব ঠান্ডা গলায় বলল, সবাই শুনলে কষ্ট পেত, তাই আমি আগে কাউকে কিছু বলিনি, কিন্তু আমার এখন যাওয়াটা খুব প্রয়োজন। আশা করি তুই অন্তপক্ষে বুঝবি। মেঘ জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে নিচু স্বরে বলল, প্রয়োজন হলে অবশ্যই যাবেন। আবির ভুরু কুঁচকে ব্যস্ত ভঙ্গিতে জিজ্ঞেস করলো, তুই কি এখনও রেগে আছিস? মেঘ হালকা হেসে বলল, না। সামনাসামনি দুটো চেয়ারে দুজন বসেছে। 2 কাপ চার অর্ডার করেছে। আবিরের চোখ মাটিতে স্থির হয়ে আছে। মেঘের চোখের দিকে 1 সেকেন্ডের জন্য তাকাতে পারছে না। মেঘ এক দৃষ্টিতে তাকিয়ে শান্ত স্বরে জিজ্ঞেস করলো, আপনার কি শরীর খারাপ? আবির চোখ মুখ মুছে ঠিক করে বসল। ধীরে ধীরে এপাশ ওপাশ মাথা নেড়ে কাঁধ উঁচিয়ে শীতল কণ্ঠে বলল, চল উঠি। আবিরের অস্বস্তি বুঝতে পেরে মেঘ আর কিছু বলল না। কাপে তখন অর্ধেক চা আছে, সেভাবেই কাপ রেখে দিয়েছে। মেঘের মন ভালো করতে বাসা থেকে বের করে এনেছিল আবির, অথচ বুকের ভিতর হাহাকারে নিজেই অস্বস্তিতে পড়ে গেছে। সময় নষ্ট না করে মেঘকে নিয়ে সরাসরি শপিং করতে গেল। বেশ কয়েকটা শপ ঘুরে মেঘের জন্য একটা স্মার্ট ওয়াচ নিয়েছে। ফোনের সাথে কানেক্ট করে মেঘের হাতে পরিয়ে দিতে দিতে গুরুভাব কণ্ঠে বলল, আজকের পর থেকে ঘুম আর গোসল ব্যতীত সর্বক্ষণ এটা পরে রাখবি। তোর অবহেলায় আমার একটা কল যদি মিস হয়, তারপর বুঝাবো। মেঘ নীরবে চোখ তুলে তাকাতে আবিরের সাথে দৃষ্টি বিনিময় হলো। অতর্কিতে আবির নিজের চোখ নামিয়ে নিয়েছে। মেঘ ভুরু কুঁচকে বলল, ওখানে গেলে কি আপনার আমার কথা মনে থাকবে? আবির চটজলদি বলে উঠল, মনে থাকবে না কেন? মেঘ উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন ছুড়ল, বাসায় যাব না? আবির ভুরু কুঁচকে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, কেবল আজকের রাতটা, কাল থেকে হুটহাট জোর করার মতো কেউ থাকবে না। তুই তোর মতো করে থাকতে পারবি। মেঘ চোখ গোল গোল করে তাকালো। ততক্ষণে আবিরের সামনে চলে গেছে। মেঘও পিছু পিছু হাঁটতে শুরু করলো। টুকিটাকি কেনাকাটা শেষে বেরিয়েছে। আজ কারো মুখে তেমন কোনো কথা নেই। অনেকটা সামনে এগোতেই দেখল মেলা চলছে। সন্ধ্যার পর পর রাস্তায় বেশ ভিড় জমেছে। আবির মেঘের ডান হাতটা শক্ত করে ধরে রেখেছে। মেঘ উদাস ভঙ্গিতে আশেপাশে মানুষজন দেখছে। কত কত কাপড় ম্যাচিং শাড়ি পাঞ্জাবি পরে ঘুরছে, একসঙ্গে বসে খাচ্ছে। এসব দেখে মেঘের বুক কুড়ে দীর্ঘ নিঃশ্বাস বেরিয়ে আসলো। আচমকা তাকালো হাতের দিকে। নিজের অজান্তে মুচকি হেসে বলল, নিয়তির নির্দয়তা নিমিত্তে এই মানুষটা আমার হয়ে আমার নয়। মেঘের আনমনে আশেপাশে তাকানো দেখে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, মেলায় যাবি? মেঘ ডানে বামে মাথা নেড়ে সঙ্গে সঙ্গে মুখে বলল, যাব না। আবির মৃদু হেসে সামনে থেকে দুটো টিকিট কেটে মেঘকে নিয়ে ভিতরে ঢুকলো। মানুষের ভিড়ে পা ফেলার জায়গা নেই। আবির অতি সন্দর্পণে মেঘকে নিয়ে ভিতরে ঢুকলো। বাসায় এত এত কাচের চুড়ি থাকা সত্ত্বেও মেঘ একটা দোকানে দাঁড়িয়ে নতুন ডিজাইনের কাচের চুড়ি দেখছে। মেঘের চুড়ির প্রতি কৌতূহল দেখে আবির খুব যত্ন সহকারে চুড়ির ভিতরে 3 আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে পরীক্ষা করে সুন্দর ডিজাইনের 3 সেট চুড়ি মেঘের দিকে এগিয়ে দিয়ে বলল, এগুলা দেখ। মেঘের হাতে অলরেডি সেম ডিজাইনের 1 সেট চুড়ি। আবির সেটা হাতে নিয়ে পরীক্ষা করে বলল, এগুলো তোর হাতে বড় হবে, এগুলো পর। মেঘ অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে তপ্ত স্বরে বলল, কে বলছে বড় হবে?
এগুলো ঠিকঠাক মতোই লাগবে। আবির মলিন হেসে বলল, ওয়েট। আবির 2 সেট চুড়ি খুলে আলতোভাবে মেঘের 2 হাতে পরিয়ে দিচ্ছে। বড় চুড়িগুলো ডান হাতে পরিয়েছে। মেঘ অপলক দৃষ্টিতে নিজের হাতের দিকে তাকিয়ে আছে। আবির চুড়ির আগে গিফট করলেও এই প্রথমবার নিজের হাতে পরিয়ে দিচ্ছে। চুড়ি পরানোর শেষে মেঘ 2 হাত বাড়িয়ে দেখতে লাগলো। আবিরের দেওয়া চুড়ির সেট খুব সুন্দর মতো লেগেছে। অন্যটা একটু বড় হয় মনে হচ্ছে খুলে পড়ে যাবে। মেঘ আশ্চর্য নয়নে তাকিয়ে প্রশ্ন করল, আমার হাতে ওই চুড়িটা লাগবে, এটা আপনি কিভাবে বুঝলেন? আবির 2 চোখ ছোট করে হাসল। কিছু বলতে গিয়েও থেমে গেল। আশেপাশে তাকিয়ে মেকি স্বরে বলল, থাক, এখানে কিছু না বলি। আবির মুখে দুষ্টু হাসি দেখে মেঘ ভুরু কুঁচকালো। সঙ্গে সঙ্গে তাকালো দোকানের ছেলেটার দিকে। ছেলেটা কেমন করে হাসছে। বিরক্ততে মেঘ বলল, চলুন এখান থেকে। আর কিছু নিবি না? এই দোকান থেকে নিব না। ছেলেটার সঙ্গে সঙ্গে মন খারাপ করে বলল, সরি ভাবি, আমি আর হাসব না। আপনার যা পছন্দ হয় নিন। অপরিচিত এক ছেলের মুখে ভাবি ডাক শুনে মেঘ অপ্রত্যাশিতভাবে তাকালো। পরপর চোখ তুলে তাকালো আবিরের মুখের পানে। আবিরের ঠোঁটে তখনও হাসি লেগেই আছে। মেঘ এক মুহূর্তের জন্য আবিরে যাওয়ার ঘটনা বেমালুম ভুলে গেল। আবিরের হাস্যোজ্জ্বল মুখের পানে তাকিয়ে নিজে ও হাসলো। তারপরে আদরি ভঙ্গিতে শুধালো, আর কি নিবি? আবির উষ্টযুগল আরও প্রশস্ত করে বলল, হায়রে মেয়ে মানুষ, 1 সেকেন্ডে সব ক্রোধ গায়েব। মেঘ ফোঁস করে শার্ট ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, ঠিক আছে, চলে যাচ্ছি। আবিরের সঙ্গে সঙ্গে মেঘের বাহু চেপে ধরে মোলায়েম কণ্ঠে বলল, এই না, তোর যা ভালো লাগে সব নিতে পারিস। আবিরের হাতে থাকা মেঘের বাহু 2 আঙ্গুল পরক করে মেঘের হাতটা উপরে তুলে মেঘকে দেখিয়ে আবির আকস্মাৎ শক্ত কণ্ঠে বলল, এখন যেমন রেখে যাচ্ছি ফিরে এসে যেন তেমনই পাই। 1 ইঞ্চি এদিক সেদিক হলে সোজা বুড়িগঙ্গায় ফেলে দিয়ে আসবো। মেঘ উষ্ট উল্টে বিড়বিড় করে বলল, কেন? আবির নিরেট কণ্ঠে বলল, আমার বাড়িতে কোনো কঙ্কালের জায়গা হবে না। মেঘের মুখ ফুলিয়ে আবিরের দিকে চেয়ে আছে। আবির দোকান থেকে 2টা টিকলি হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা করে একটা মেঘের কপালে ধরে মৃদু হেসে বলল, এটা একদম ঠিকঠাক। বেশ কয়েকটা আংটিও দেখে নিল। মেঘের আঙ্গুলে পরিয়ে পরিয়ে দেখছে। মেঘ বিস্ময়কর দৃষ্টিতে আবিরের কর্মকাণ্ড দেখছে। আবির খুব যত্ন নিয়ে প্রতিটা জিনিসের পর্যবেক্ষণ করছে। একটা মেয়ের জীবনে এর থেকে বেশি চাওয়া বোধহয় আর কিছুই হতে পারে না। স্বর্ণ কিংবা হীরার চেয়ে অতি মূল্যবান প্রিয় মানুষের থেকে প্রাপ্ত সময়, তার মনোযোগ, তার ভালোবাসা। মেলা থেকে কেনা প্রতিটা জিনিসের মূল্য অতি নগণ্য, অথচ মেঘের কাছে সেগুলো খুব মূল্যবান। মেঘের জন্য কেনাকাটা শেষ করে মিম আর আদির জন্য মেলা থেকে কিছু কিছু জিনিস নিয়েছে। মেলা থেকে বেরিয়ে দুজন আবারও হাঁটতে শুরু করলো। এর মধ্যেই তানবীরকে কল দিয়ে একটা রেস্টুরেন্টে আসতে বলেছে। ভিড় ঠেলে আবির মেঘের হাত ধরে হাঁটছে। আবির অবশ্য রিক্সা নিতে চেয়েছিল, কিন্তু মেঘের আবিরের সঙ্গে হাঁটতে খুব ইচ্ছে করছিল, তাই রিক্সা ওঠেনি। এই যে আবির মেঘের হাতটা শক্ত করে ধরে আছে, এতেই মেঘের বিষাদে ঢাকা মন ভালো হয়ে গেছে। কিন্তু রিক্সা উঠলে আবারও সেই কোমল মনের বিষাদ ভরে যাবে, তাই সে কোনোভাবেই রিক্সায় উঠবে না। আবির আর মেঘ একটা রেস্টুরেন্টে ঢুকলো। মেঘকে একটা টেবিল দেখিয়ে আবির স্বাভাবিক ভঙ্গিতে বলল, তুই একটু বস, আমি ফ্রেশ হয়ে আসছি। আবির চলে যেতেই 3টা মেয়ে মেঘের সামনে হাজির হলো। মেয়েগুলো দেখতে মাশাআল্লাহ বেশ সুন্দরী, আবার সাজগোজও করে আছে, তবে বয়সে মেঘের থেকে অনেক বড় হবে। মেঘ ভুরু কুঁচকে তাকিয়ে আছে। 3টা মেয়ের মধ্যে একজন বলে উঠল, তোমার পাশে ছেলেটা আবির ছিল না? মেঘ নিঃসন্দেহে দৃষ্টি তাকিয়ে
নীরেট কণ্ঠে বলল, হ্যাঁ কেন? আরেকটা মেয়ে আহ্লাদি কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি বুঝি আবিরের গার্লফ্রেন্ড? মেঘ ঢোক গিলল। আবিরের প্রতি মেঘের তীব্র প্রেমানুভূতি, সেই সাথে আবিরের যত্নে দুজনের সুপ্ত প্রেমের সম্পর্ক অস্বীকার করার উপায় নেই। আবির মুখ ফুটে এখনও কিছু না বললেও মেঘ মেয়েগুলোর সামনে শান্ত কণ্ঠে বলল, জি। মেয়েগুলো একজন আরেকজনকে ধাক্কা দিয়ে বলল, বলছিলাম না গার্লফ্রেন্ড, দেখলি তো? মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, আপনারা কারা আর আবির ভাইকে কিভাবে চেনেন? একটা মেয়ে কপাল গুটিয়ে বলল, আবিরকে ভাই ডাকছ কেন? বয়ফ্রেন্ডকে কেউ ভাই ডাকে? মেঘ চিবুক নামিয়ে মৃদু স্বরে বলল, উনি আমার চাচাতো ভাই। কিন্তু আপনারা কারা? এবার মেয়েগুলো ধাক্কাধাক্কি বেড়ে গেছে। তাদের মধ্যে একজন মিষ্টি করে হেসে বলল, ও আচ্ছা, তুমি তবে সে যার জন্য আবির কলেজে কোনো দিন কোনো মেয়ের দিকে তাকিয়েও দেখেনি। বাড়িতে পড়ি থাকলে বাইরের পেতনি দেখা তো প্রশ্নই আসে না। মেয়ে অবাক চোখে তাকিয়ে আছে। আরেকটা মেয়ে বলে উঠল, আমরা তোমার বয়ফ্রেন্ডের সাথে একই কলেজে পড়তাম। আজ এত বছর পর হঠাৎ মেলার মধ্যে আবিরকে দেখলাম, তার পাশে তুমি ছিলে। আবিরের যত্ন দেখে সন্দেহ করছিলাম তুমি নিশ্চয় আবিরের প্রেমিকা হবে। তাই শিওর হতে তোমাকে ফলো করে এখান পর্যন্ত এসেছি। বাই দ্য ওয়ে, তুমি খুব লাকি যে আবিরের মতো একজন মানুষ পেয়েছ। আরেকটা মেয়ে চাপা স্বরে বলো, যত্নে রেখো আমার অতীতের গ্রাসকে। মেঘ মোলায়েন কণ্ঠে বলল, জি ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। ফি আমানিল্লাহ। এখন আসি? মেঘ উদ্বিগ্ন কণ্ঠে বলল, চলে যাবেন কেন? উনি এখনই চলে আসবেন। বসুন আপনারা, আমাদের সাথে ডিনার করুন। মেয়েগুলো উদাস ভঙ্গিতে বলল, আবির যদি এসে আমাদের এখানে দেখে নিশ্চয় ভাবে তোমার কাছে উল্টোপাল্টো কথা লাগাচ্ছি। থাক, তোমরা আনন্দ করো, আসি। পাশে মেয়েটা আবার বিড়বিড় করে বলল, ক্রাশের প্রেমিকাকে দেখে পেট ভরে গেছে, আজ রাতে কিছু না খেলেও চলবে। যেতে যেতে পাশের জন ধমক দিল, মুখটা বন্ধ রাখ তোর। মেয়েটা কি ভাবছে কে জানে। মেয়েগুলো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গেছে। এর মধ্যে আবির হাত মুখ ধুয়ে চলে আসছে। টিস্যু দিয়ে হাত মুছতে মুছতে মেঘের দিকে তাকালো। মেঘ তখনও সেদিকে তাকিয়ে আনমনে হাসছে। আবির পিছনে ঘুরে উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করল, কি হয়েছে, এভাবে হাসছিস কেন? পরিচিত কেউ আসছিল? মেঘ হেলান দিয়ে বসে আবিরের দিকে তাকিয়ে ঠাট্টার স্বরে বলল, আপনার গার্লফ্রেন্ড আসছিল। আবির কপালে কয়েক স্তর ভাঁজ ফেলে প্রখর তপ্ত স্বরে শুধালো, আমার গার্লফ্রেন্ড মানে? মেঘ হেসে আবার বলল, আহারে, মেয়েটা আপনাকে কত ভালোবাসে। বলতেই আবিরের চোখে চোখ পড়ল। আবির অগ্নিদৃষ্টিতে তাকিয়ে শানিত কণ্ঠে বলল, আজে বাজে কথা একদম বলবি না। এমন সময় তানবীর এসে রাগান্বিত কণ্ঠে বলল, সমস্যা কি তোমার? আমার বোনটাকে বকা দেওয়া ছাড়া আর কোনো কাজ নেই তোমার? আবির মুখে পূর্বের মতো গাম্ভীর্য রেখে আবারও বলল, আমাকে বলছিস কেন? তোর বোনকে জিজ্ঞেস কর। তানবীর স্বাভাবিক কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে বনু? মেঘ সাপাই দেওয়ার স্বরে বলল, এক মেয়ে বলছে আবির ভাই নাকি তার ক্রাশ ছিল, তাই আমি মজা করছিলাম। তানবীর সন্দেহ দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞেস করল, কোনটা আসছিল? মেঘ চোখ বড় করে বিস্ময় সমেত তাকিয়ে বলল, কোনটা মানে? কয়জনের ক্রাশ উনি? আবির আকস্মাৎ টেবিলের নিচে তানবীরের পায়ে পা চেপে ধরে অগ্নিদৃষ্টিতে তাকালো। তানবীর মজার ছলে বলল, আসলে ভাইয়াকে তো অনেক মেয়ে পছন্দ করে, কিন্তু ভাইয়া কাউকে পাত্তা দেয় না। মেঘ মুচকি হেসে বলল, হ্যাঁ জানি। আবির আর তানবীর দুজনে মেঘের দিকে সূক্ষ্ম নেত্রে তাকিয়ে আছে। কোন মেয়ে আসছিল, কে বলছে, এসব ভেবে দু ভাই আটকে উঠছে। তানবীরের সাথে ইদানিং সম্পর্ক ভালো হয় মেঘ অনেক কথাই তানবীরের সামনে বলে দেয়, কিন্তু তাই বলে এই না যে প্রেমিকের এক্স ফ্যানের কথাও অতর্কিত ভাইয়ের সামনে বল থাকবে। তিনজন একসাথে খাওয়া দাওয়া করে বেরিয়েছে। আবির তানবীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওকে নিয়ে
বাসায় যা। মেঘ সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলো, আপনি বাসায় যাবেন না? তানভীর মিটিমিটি হেসে বাইক স্টার্ট দিয়ে চলে গেছে। আবির মলিন হেসে বলো, রাকিবদের সাথে দেখা করে বাসায় ফিরব। মেঘ আস্তে করে বলো, তাড়াতাড়ি ফিরবেন। মেঘ বাসায় মেইন গেট পার হতেই সবাই এক দৃষ্টিতে মেঘের দিকে তাকালো। জিজ্ঞেস করতে যাবে এমন সময় পিছন থেকে তানভীর এসে বলল, কী রে বুনু, এখানে দাঁড়িয়ে আছিস কেন? তুই না মিম আর আদির জন্য জিনিস কিনলি, ওদের দে। মেঘ সঙ্গে সঙ্গে আদিকে নিয়ে মিমের রুমে চলে গেছে। আলী আহমেদ খান ভারী কণ্ঠে জিজ্ঞেস করলো, কোথায় গিয়েছিলি? তানভীর তরিত বেগে জবাব দিল, মেলা হইতেছে তাই বনুকে নিয়ে মেলায় গিয়েছিলাম। মোজাম্মেল খান গভীর কণ্ঠে বললেন, তোমরা দু ভাই বোন একসঙ্গে বের হতে বারণ করেছিলাম। তানভীর ভুরু কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, মনে ছিল না। এরপর বনুকে রিকশায় পাঠিয়ে আমি বাইকে আসব, তাহলে হবে তো? আলী আহমেদ খান হেসে বলেন, বোনকে একা নিয়ে গেলে মিম আর আদিকে নিলে না কেন? তানভীর মেকিস্বরে বলল, তিনজনকে একা সামলানো সম্ভব না। পরবর্তীতে বাসায় সবাই মিলে একদিন যাব। আলী আহমেদ খান আবারও প্রশ্ন করলেন, আবির কোথায়? তানভীরের স্বাভাবিক জবাব, রাকিব ভাইদের সাথে অফিসিয়াল মিটিং করছে। মোজাম্মেল খান ভুরু কুঁচকে বলেন, অফিসিয়াল মিটিং? তানভীর রাশভারী কণ্ঠে বলল, ভাইয়া চলে গেলে সম্পূর্ণ দায়িত্ব তো রাকিব ভাইয়া আর রাসেল ভাইয়াকেই নিতে হবে। তার জন্য মিটিংয়ের প্রয়োজন না? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন। বাসায় কখন ফিরবে? মিটিং শেষ হলে। ঠিক আছে, তুই রুমে যা।